ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগের দুটি ভিডিও করেছি যেগুলো হচ্ছে মূলত সমাজের উপর ডিপেন্ড করে। আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটা আশা করছি তোমরা দেখলে অনেক সুবিধা পাবে এবং আজকে ভিডিওটি আমি কর্মধারায় সমাসের উপর ডিপেন্ড করে করছি। কর্মধারায় সমাসের আগে বলে রাখি, আমি অলরেডি আগের দুটো ভিডিও সমাস এবং দ্বন্দ্ব সমাসের উপর বলছি। এই ক্লাসটা নেবো সেটা হচ্ছে কর্মধারায় সমাসের উপর। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে বলে রাখি বন্ধুরা, কর্মধারায় সমাস কাকে বলে। যে সমাসের সমস্যমান পদগুলি একটি বিশেষ্য আর একটি বিশেষণ বা দুটোই বিশেষ্য বা দুটি বিশেষণ এবং পরপদে অর্থ পাল্টানো হবে তাকেই বলে কর্মধারায় সমাস। একটি হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস, দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস, তৃতীয় নম্বর হচ্ছে উপমান কর্মধারায় সমাস, চতুর্থ উপমিত কর্মধারায় সমাস, পঞ্চম হচ্ছে রূপক কর্মধারায় সমাস। এই ভাগে ভাগ করা যায়। আমি এই ভিডিওটি খুব ছোট্ট করে বানানোর চেষ্টা করছি। আমি উদাহরণ দিয়ে এই কর্মধারায় সমাসের চেনার নিয়মগুলো সহজে বলে দেবো, কিছু কিছু টিপস দেবো, সেগুলো তোমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। ঠিক আছে, আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। আমি একটু আগে বলেছি যে যে সমাসে সমস্যমান পদ দুটির মধ্যে একটি বিশেষ্য অন্যটি বিশেষণ কিংবা উভয় পদই বিশেষ্য অথবা বিশেষণ হয় এবং পরপদে অর্থ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে কর্মধারায় সমাস। যদি কর্মধারায় সমাস কাকে বলে এই সংজ্ঞাটা তোমাকে লিপিবদ্ধ করলে ফুল মার্কস পাবে। তো কর্মধারায় সমাস কি বলেছে, আমি দুটো উদাহরণ দিয়েছি দেখো। সত্য কথা, সত্য যে কথা, মহাজন মহৎ যে জন। দেখো এখানে দুটি পদ, ই একটা পদ ই একটা পদ। তাহলে এখানে দুটো পদই, একটা পদ বিশেষ্য হতে পারে আর একটা পদ বিশেষণ হতে পারে, বা দুই পদই বিশেষণ হতে পারে বা দুই পদই বিশেষ্য পদ হতে পারে। ঠিক আছে, এখানে সত্য, সত্য কি এটা বিশেষণ। ঠিক আছে, কথা হচ্ছে বিশেষ্য পদ। মহাজন, মহাজন হচ্ছে মহৎ যে জন, মহৎটা হচ্ছে বিশেষণ আর জনটা হচ্ছে বিশেষ্য পদ, অর্থাৎ বিশেষ্য পদ। এরপর আমি চলে যাবো বন্ধুরা এবার আমি পাঁচ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। ঠিক আছে, এক হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস আর রূপক কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাসের আমি তোমাকে উদাহরণ দিচ্ছি দেখো। শ্বেত পদ্ম, শ্বেত পদ্ম, তারপর শ্বেত যে পদ্ম। দেখো বন্ধুরা, শ্বেত হচ্ছে একটা সমস্যমান, পদ্ম একটা সমস্যমান। তাহলে এই যে উদাহরণটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। আরেকটি উদাহরণ দিচ্ছি দেখো, সত্য কথা, এটা সাধারণ কর্মধারা। সত্য যে কথা, সত্য যে কথাকে এখানে সত্য, কথাটি হচ্ছে সত্য, তাহলে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এখানে দুটো পদই হচ্ছে বিশেষ্য পদ, এটা বিশেষ্য পদ, এটা হচ্ছে বিশেষণ পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। এই সাধারণ দৃষ্টিতে কর্মধারা সমাসের যেগুলো আছে সেগুলি হচ্ছে সাধারণ কর্মধারা সমাস। এরপর আমি চলে যাব দ্বিতীয় যে ভাগটা আছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায় সমাস বন্ধুরা, এখানে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, অর্থাৎ মধ্য পদটি যখন লুপ্ত হবে তখনই মধ্যপদলোপী কর্মধারায় সমাস। অর্থাৎ এই নামকরণের মধ্যে বোঝা যাচ্ছে যে মধ্য পদ যদি এই কর্মধারায় সমাসে লুপ্ত হয় তাকেই বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যেমন বটবৃক্ষ, নামক বৃক্ষ। দেখো এখানে এটা হচ্ছে তোমার কি পদ, এটা হচ্ছে তোমার ব্যাস বাক্য। ঠিক আছে, একটা ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের মধ্য পদটা লুপ্ত হয়ে এখানে এসছে, সমাসবদ্ধ পদে দেখো লুপ্ত হয়ে এসছে, অর্থাৎ এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আরেকটি আছে সিংহাসন। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, দেখো মধ্যপদ চিহ্নিত, এটা লুপ্ত হয়েছে এখানে সমাসবদ্ধ পদে। তেমনি মিশ্রিত, পলান্ন, পল মিশ্রিত অন্ন, পল মানে হচ্ছে মাংস। ঠিক আছে, পল মানে হচ্ছে মাংস, মাথায় রেখে এটা। মিশ্রিত মধ্যপদ এখানে লুপ্ত হয়েছে, সমাসবদ্ধ পদে পলান্ন হয়েছে। আয়ের উপর কর, আয়ের উপর কর, আয়কর।
ঠিক আছে, উপর যে পদটা আছে সমাসবদ্ধ পদে লুপ্ত হয়েছে। আশা করি অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নিও। এরপর আমি চলে যাব নেক্সট যে আছে উপমান কর্মধারয় সমাস। বন্ধুরা এখানে দেখো, উপমান কর্মধারয় সমাস হচ্ছে উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এখানে উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে, এই দুটো আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো কিছু বন্ধুরা, কোনো কিছুকে যদি কারোর সাথে তুলনা করা হয়, সেই যাকে তুলনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে উপমান। যাকে তুলনা করা হচ্ছে, দেখো, যাকে তুলনা করা হচ্ছে সেইটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে উপমেয় বলে। উপমেয় যার সাথে তুলনা করা হয় সেটা উপমান। দেখো এখানে উপমেয় আর উপমান দুটো জানতে হবে। যাকে তুলনা করা হচ্ছে, কোনো কিছুকে যদি তুলনা করা হয়, যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়। আর উপমান কাকে বলা হচ্ছে, যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে এখানে উপমান। দেখো উপমান কর্মধারয় সমাস পূর্বপদ আর পরপদ এই দুটো খেয়াল করো। প্রথমে কি দেওয়া আছে, রক্তের ন্যায় রাঙা। ঠিক আছে, রক্তের ন্যায় রাঙা, রক্ত মতো, রক্তটাকে এখানে তুলনা করা হচ্ছে, রক্তের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এই পদগুলো হবে উপমান কর্মধারয় সমাস। চিরের ন্যায় চ্যাপ্টা, চিরে চ্যাপ্টা, চিরের মতো, চিরের সাথে তুলনা করা হচ্ছে, চিরে, তাহলে এটা উপমান কর্মধারয় সমাস। চ্যাপ্টা, ঠিক আছে, চ্যাপ্টা। আর দ্বিতীয় শেষ যেটা হচ্ছে অমৃত মধুর, অমৃতের ন্যায় মধুর, অমৃতের ন্যায় মধুর, তার অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে, কারো কিছুর সঙ্গে তুলনা করা হলে সেটা হচ্ছে উপমান। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এইটা অবশ্যই মাথায় রেখো বন্ধুরা, উপমেয় কাকে বলে, উপমান কাকে বলা হচ্ছে। এরপর আমি চলে যাব উপমেয় কর্মধারয় সমাস। বন্ধুরা উপমেয় কর্মধারয় সমাস কাকে বলে, এখানে বলা হচ্ছে উপমেয় বাচক পূর্বপদের সহিত উপমান বাচক উত্তর পদের সমাস হলে তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। অর্থাৎ যখনই কোনো কারোর সাথে তুলনা করা হবে, দুটো জিনিস চলে আসে, একটা হচ্ছে উপমেয় পদ আর একটা হচ্ছে উপমান পদ। তাহলে উপমেয় উপমান আমি অলরেডি বলে দিচ্ছি। দেখো আমি এখানে কয়েকটা উদাহরণ লিপিবদ্ধ করছি। কথা অমৃতের ন্যায়, তাহলে কথাকে তুলনা, কথার সাথে কার তুলনা করা হচ্ছে, অমৃতের। ঠিক আছে, এখানে কথা হচ্ছে উপমেয় পদ, উপমেয়, অমৃত হচ্ছে উপমান। তাহলে প্রথম পদ আছে উপমেয়, শেষ পদ আছে, উত্তর পদ আছে উপমান। তাহলে এই যে সমাস হয়, এই উপমেয় এবং পরপদ উপমানের সাথে যে সমাস তৈরি হচ্ছে তাকে কর্মধারয়, উপমেয় কর্মধারয় সমাস বলা হচ্ছে। দেখো কথাকে কার সাথে তুলনা করা হচ্ছে, অমৃতের সাথে, সেই জন্য হচ্ছে কথা অমৃত। নয়ন কমলের ন্যায়, নয়নকে তুলনা করা হচ্ছে, এটা উপমান, উপমেয়। আর কমলকে কমলের সাথে তুলনা হচ্ছে উপমান। তাহলে এইগুলো হচ্ছে নয়ন কমলের হচ্ছে এখানে উপমান কর্মধারয় সমাস। মুখ চন্দ্রের ন্যায়, মুখকে তুলনা করা হচ্ছে কার সাথে, চন্দ্রের সঙ্গে, তাহলে এই যে পদটি হলো মুখ চন্দ্র, এটা হচ্ছে উপমেয় কর্মধারয় সমাস। এই হচ্ছে অনেক এক্সাম্পল আছে, তোমরা দেখে নিও। এরপর বন্ধুরা চলে যাবে আমরা রূপক কর্মধারয় সমাসে। বন্ধুরা রূপক কর্মধারয় সমাস বলতে বোঝাচ্ছে উপমেয় বাচক পূর্বপদ, পূর্বপদটা হবে উপমেয় এবং উত্তর পদটা হবে উপমান বাচক পদ। এই দুই পদে যদি অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা এই তিনটে এক্সাম্পল দিয়েছি, দেখো, একটা হচ্ছে শোক রূপ অনল, শোকানল, ভবরূপ সিন্ধু, ভবসিন্ধু, চরিত রূপ অমৃত, চরিতামৃত। ঠিক আছে, শোক রূপ অনল, শোকটা কি হচ্ছে, শোককে তুলনা করা হচ্ছে, এখানে হচ্ছে উপমেয়, অনল হচ্ছে উপমান। দেখো উপমেয় উপমান, একে আমরা দুজনকে অভেদ কল্পনা করে, শোক রূপ অনল, মানে অনলের মতো শোক। তাহলে এটা দুটোই
অমিল, ঠিক আছে, অমিল কল্পনা করা হচ্ছে, তাই এখানে এটা রূপক কর্মধারয় সমাস। ভব রূপ সিন্ধু, ভব সিন্ধু, দেখো ভবকে তুলনা করা হচ্ছে কার সাথে, সিন্ধুর ন্যায়, তাহলে ভবকে এখানে সিন্ধু, এখানে এদের দুজনের মিলকে এখানে অভেদ কল্পনা করা হচ্ছে, এদের দুজনের অভেদ কল্পনা করা হচ্ছে। তারপরে চরিত রূপ অমৃত, তাহলে চরিত হচ্ছে এখানে উপমেয় আর অমৃত হচ্ছে উপমান, তাহলে চরিত আর অমৃত এই দুজনকে অভেদ কল্পনা করা হচ্ছে, তাই এটা চরিত্রামৃত। তাহলে রূপক কর্মধারয় সমাস করতে গেলে সবসময় মাঝে যে পদটি যুক্ত করছে দুটি সমসমান পদকে রূপ দিয়ে, এটা মাথায় রেখে এরকম অনেক এক্সাম্পল পাবে। এই এক্সাম্পলগুলো বাড়িতে অনুশীলন করবে, দেখবে অনেক তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, যেহেতু নতুন চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব করো বা লাইক করো কমেন্ট করো, আমি ইন্সপিরেশন আমার আরও বাড়বে। ভালো থেকো।